স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ পাঠশালা। আজকে আমরা দশম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে আলোচনা করব। একের দাগের একটা আমাদের প্রশ্ন করা হয়েছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, চারটি আমাদের অপশন দেওয়া আছে। কি জানতে চাওয়া হয়েছে? দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ঘাত আমাদের 2 হবে, অর্থাৎ পাওয়ার 2 হবে। চেক করে দেখি। তাহলে প্রথম ক্ষেত্রে x দিয়ে যদি আমরা x² - 1 কে যদি গুণ করি তাহলে হচ্ছে x³ - x, আর এখানে হচ্ছে -x আগে থেকে -3x আগে থেকেই ছিল। তাহলে এই x আর -3x করলে হচ্ছে -4x, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত হয়ে গেল? x এর সর্বোচ্চ ঘাত হয়ে গেল 3, তাহলে এটা আমাদের হবে না। b এরটা চেক করি। x² দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি x⁴ - x² আর -6x আগে থেকে ছিল। এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 4 হয়ে গেল, তাহলে এটাও হবে না। অপশন সি, আমরা যদি x দিয়ে গুণ করে দিই তাহলে x² - x আর -x আগে থেকে ছিল, এই -x - x -2x, তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এটা আমাদের উত্তর। সেই জন্যই আমাদের উত্তর হবে অপশন সি। ডি এরটাও চেক করে নিই। 2x - 4 = 0, এখান থেকে যদি 2 কমন নিই আমরা, 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে x - 2 = 0। এবারে 2 যখন সমান চিহ্ন ডান দিকে চলে আসবে, গুণের আকারে ছিল, ভাগের আকারে চলে যাবে। শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তর হবে 0, কিন্তু 2 কে যদি আমি 0 দিয়ে ভাগ করতাম তাহলে উত্তর হতো আমাদের আনডিফাইন্ড। ক্লিয়ার? শূন্যকে ভাগ করলে উত্তর হয় 0, কিন্তু 0 দিয়ে ভাগ করলে হয় আনডিফাইন্ড। এবার দেখো বাস্তব সহগযুক্ত, সহগ কি? সহগ হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট দেখো এখানে এই যে 2x মানে x হচ্ছে চল, আর এই 2 হচ্ছে x এর সহগ, অর্থাৎ কোএফিসিয়েন্ট। ক্লিয়ার হলো? তাহলে এই যে কোএফিসিয়েন্ট বা সহগ, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা থাকবে আর এক চল বিশিষ্ট। মানে আমি বলেছিলাম যে এক চল বিশিষ্ট, চল বলতে ভেরিয়েবল x y z দ্বারা আমরা ডিনোট করি। একটাই চল আছে, দেখো সব জায়গায় কিন্তু x এই আছে, x ছাড়া অন্য কোনো চল নেই, তাহলে আমরা বলতে পারি এক চল বিশিষ্ট। দুইয়ের দিকে প্রশ্ন করা হয়েছে 2x - 2 × x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। আমাদের চারটি অপশন a b c d দেওয়া আছে। তাহলে 2x - 2 × x + 3 = 0, এটা গুণ করে দাও। গুণ করলে আমরা পাচ্ছি 2x² - 2x + 6x - 6 = 0। এরপরে দেখো এই -2x + 6x করলে আমরা পাচ্ছি +4x। এবারে এই 2 কমন নিচ্ছি আমরা, 2 কমন নিলে ভিতরে পড়ে থাকে x² + 2x - 3। এবারে 2 যখন সমান চিহ্ন ডান দিকে চলে যাবে তখন 0/2 অর্থাৎ 0 হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম x² + 2x - 3 = 0। এবারে মিডল টার্ম করো, 2 কে আমরা ভেঙে নিলাম 3 - 1, এবারে x দিয়ে গুণ করে দাও, তাহলে 3x - x। এরপরে এই প্রথম দুটো টার্ম থেকে x কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে x × x + 3। এবারে -1 যখন কমন নিচ্ছি আমরা তখন এখানে থাকছে x + 3, কারণ এই মাইনাস চিহ্নটা এখানে প্লাস হয়ে যাবে, কারণ বাইরে মাইনাস কমন নিলাম। তাহলে এবার দেখো এখানে x + 3 আর x + 3 কমন নিলাম, পড়ে থাকে x, এখানে -1, তাহলে x - 1 = 0। এরপরে দেখো x + 3 × x - 1 = 0, এই দুটো পদের গুণফল 0 হয়েছে, মানে কি হয় x + 3 0 অথবা x - 1 0 অথবা দুটোই 0। তাহলে আমি লিখতে পারি x + 3 = 0। তাহলে +3 কে যখন আমি সমান চিহ্ন ডান দিকে চলে আসবো তখন প্লাস মাইনাস হয়ে যাবে, সেজন্য হয়ে গেল x = -3। অথবা x - 1 যদি 0 লিখি তাহলে -1 যখন সমান চিহ্ন ডান দিকে চলে যাবে তখন +1 হয়ে যাবে, তাহলে হয়ে গেল +1। তাহলে আমরা পেলাম x = -3 +1 পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি, +1 - 3। 3 এর প্রশ্ন করা হয়েছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ? অপশন এ বি সি ডি দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আসল অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে 50 টাকা। প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে 50 টাকা, সময় হচ্ছে 2 বছর, সুদের হার হচ্ছে 10%। তাহলে আমরা জানি I = PRT/100, এটা সূত্র আছে। তাহলে পি এর মান বসিয়ে দাও, আর এর মান বসিয়ে দাও, টি এর মান বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম 50 × 10 × 2
বাই নিচে হচ্ছে 100। এবার দেখো 50 আর 2 গুণ করলে 100 হয়, নিচে 100 কেটে গেল, তাহলে 10 পড়ে থাকে, তাহলে আমাদের আয় সমান 10 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, প্রশ্নে দেওয়া আছে, সময় হচ্ছে 1 বছর, সুদের হার হচ্ছে 10%, তাহলে আয় সমান হচ্ছে PRT বাই 100। একইভাবে সূত্র, তাহলে PRT এর সমান মান বসিয়ে দাও, 110 এখানে 1, তাহলে 100 100 কেটে গেল, তাহলে পড়ে থাকে 10। তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সমান। 4 দাগের প্রশ্ন করা হয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে PQ জ্যা দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর জ্যা এর দূরত্ব কত হবে, এটা আমাদের জানতে চেয়েছে। এখানে 4টা অপশন ABCD দেওয়া আছে। আমরা জানি কোন বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। ক্লিয়ার? এটা আমাদের উপপাদ্য আছে। তাহলে এই ছবিতে দেখো, এই PQ, এই যে PQ একটি জ্যা আর RS একটি জ্যা, অর্থাৎ PQ সমান RS, এটা দেওয়া আছে। এটা হচ্ছে ও ও ও এর দূরত্ব কত? ও এর দূরত্ব হচ্ছে 8, আর ও বি দূরত্ব আমাদেরকে বার করতে বলেছে, আর আমরা কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে এই ও থেকে এ পর্যন্ত দূরত্ব যদি 8 হয়, এই ও থেকে বি পর্যন্ত দূরত্ব 8 হবে। ক্লিয়ার? তো সেই জন্যই ও এ সমান 8 সেন্টিমিটার, ও বি সমান 8 সেন্টিমিটার। এখানে উপপাদ্যটা মনে রাখতে হবে, আমরা জানি কোন বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন হবে অপশন এ, 8 সেমি, এটাই আমাদের উত্তর। 2 এর দাগের প্রশ্নে আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, অর্থাৎ ট্রু ফলস। প্রথম প্রশ্ন করা হয়েছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনের আয়তনের 1/8 অংশ হবে। এটি সত্য না মিথ্যা আমাদেরকে যাচাই করতে হবে। ধরি ঘনকের বাহু এ একক, তাহলে ঘনকের আয়তন হচ্ছে a কিউব ঘন একক, এটা সূত্র আছে। এবার ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? a/2 হয়ে গেল। আগে a ছিল, এখন হাফ করা হলো, তাহলে a/2। তাহলে ঘনকের আয়তন তাহলে এখন কত? এখন হচ্ছে তাহলে a/2 এর হোল কিউব, তাহলে আমরা পেয়ে গেলাম a³/8, 2 এর কিউব, অর্থাৎ 2 × 2 × 2, 2 তে 4, 4 2 8, তাহলে a³/8। তাহলে আমরা লিখতে পারি 1/8 × a কিউব। তাহলে a কিউব কি ছিল প্রথম ক্ষেত্রে আয়তন, তাহলে 1/8 গুণের আকারে আছে, তাহলে আমরা উত্তর হয়ে যাবে আমাদের ট্রু, অর্থাৎ সত্য। তাহলে প্রথম ঘনের আয়তনের 1/8 অংশ হবে। 2 এর দাগে প্রশ্ন করা হয়েছে, a/2 সমান b/3 সমান c/4 হলে a:b:c সমান হচ্ছে 4:3:2 হবে। আমাদেরকে ট্রু না ফলস আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা বলছি যে a/2 সমান b/3 সমান c/4 সমান k ধরে নিলাম। তাহলে a/2 সমান k, কে নিচে 1 আছে, বজ্র গুণ করে দাও, এই কোণাকুণি গুণ করো, তাহলে আমরা পাচ্ছি a সমান 2k। একইভাবে আমরা এখানেও বজ্র গুণ করো, কোণাকুণি গুণ করো, তাহলে b সমান পাচ্ছি 3k। এখানেও কোণাকুণি গুণ করলে আমরা পাচ্ছি c সমান 4k। তাহলে আমরা বলতে পারি a:b:c সমান 2:3:4, কিন্তু প্রশ্নে কি দেওয়া ছিল? 4:3:2। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে ফলস, অর্থাৎ মিথ্যে। 3 দাগের প্রশ্ন আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে করা হয়েছে। বলা হয়েছে যে আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা হবে। এটা হচ্ছে আমাদের ট্রু না ফলস বলতে হবে। এখানে আমাদের যেটা বোঝার বিষয়, এখানে n সমান 1 হবে। কারণ কি? দ্বিতীয় বছরের মূলধন বলছে, তো তাহলে দ্বিতীয় বছরের মূলধন কি? প্রথম বছরের শেষে যেটা পাবো সেটাই তো আমার দ্বিতীয় বছরের মূলধন হবে, তাই না? তাহলে কতদিন টাকাটা খাটালো? 1 বছর। তাহলে এখানে n সমান হচ্ছে, সূত্রে আমরা 1 বসাবো। তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা আমাদের সূত্র। যেখানে p হচ্ছে মূলধন, r হচ্ছে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এবং n হচ্ছে সময়, যেটা বছরে কাউন্ট করা হয়। তাহলে এখানে n সমান 1 বলে দিলাম কারণটি। তাহলে p × 1 + r/100, এই n এর জায়গায় 1 হয়ে গেল। তাহলে p যদি গুণ করে ঢুকিয়ে দাও, তাহলে কি হবে? p + PR/100 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? PR/100। তাহলে উত্তর হচ্ছে ফলস, অর্থাৎ মিথ্যে। 4 দাগে প্রশ্ন করা হয়েছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে Q একটি বিন্দু, তাহলে কোণ AQB সর্বদা সূক্ষ্ম কোণ, অর্থাৎ <90 ডিগ্রি, ইয়েস অর নো হবে। এটা আমাদের বলতে হবে ট্রু না ফলস। দেখো AB ব্যাস, তাহলে হচ্ছে AB, তাহলে এই সরলরেখাটা হচ্ছে ব্যাস। এখানে কোণ কত? এটা হচ্ছে 180 ডিগ্রি।
আর এই যে কোণ এটা সবসময় 90 ডিগ্রি হয়, কারণ এটা বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এপিবি এটা অর্ধবৃত্তস্থ কোণ, সবসময় 90 ডিগ্রি হয়, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। এবার দেখো কিউ বিন্দু কোথায় আছে, এখানে। তাহলে এই 180 থেকে যত দূরে যাচ্ছি ততই তো কোণটা কমে কমে যাচ্ছে। তাহলে এই কিউ যে কোণটা হচ্ছে, অর্থাৎ এ কিউ বি, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে, কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে যে লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। তাহলে আমাদের উত্তর কি হবে? ফলস, অর্থাৎ মিথ্যা, তাই না? তাহলে এটাই বলে দিয়েছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, তাহলে এ বি হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তের ভেতর যে কোনো বিন্দু কিউ হলে উৎপন্ন কোণ এ কিউ বি সর্বদা এ পি বি কোণ অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ এ কিউ বি গ্রেটার দেন কোণ এ পি বি, অর্থাৎ কোণ এ কিউ বি গ্রেটার দেন 90 ডিগ্রি। কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে 90 ডিগ্রি থেকে ছোট হবে, সেই জন্য আমরা উত্তর ফলস করেছি। 3 দাগের একটা প্রশ্ন করা হয়েছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্য মানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক ধরা হলো এবং উচ্চতা ধরা হলো এইচ একক। তাহলে অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা সূত্র আছে। অতএব লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক, এটাও সূত্র আছে। তো শর্তানুসারে প্রশ্নে দেওয়া আছে দুটো সমান হয়, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ। তাহলে আর সমান কি? তাহলে 2 পাই আর এইচ বাই পাই আর এইচ, এই পাশ থেকে চলে গেল বাকিটা এই পাশে, তাহলে উপর নিচে পাই আর এইচ কেটে যায়, তাহলে পড়ে থাকে 2। তাহলে চোঙের ব্যাসার্ধ সমান 2 একক, এটাই আমাদের উত্তর। 2 এর প্রশ্ন করা হয়েছে, দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। তাহলে কোন মিশ্রিত দ্বিঘাত করণীর করণ নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয় যদি মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার, RATIONAL রেশনাল নাম্বার, যাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। পি আর কিউ হচ্ছে ও প্রাইম, অর্থাৎ পরস্পর মৌলিক হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে, সংখ্যা হয়, তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলে। তাহলে দেখো প্রথমে যোগ করব, তাহলে 7 - √2 প্লাস 7 প্লাস √2 ব্র্যাকেট তুলে দাও, তাহলে এই -√2 প্লাস √2 কেটে যাবে, তাহলে 7 7 পড়ে থাকে, তাহলে 14। তাহলে 14 একটি মূলত সংখ্যা, কারণ কি 14/1 আমি লিখতে পারি, অর্থাৎ পি বাই কিউ আকারে আমি লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। আবার গুণ করো দুটোকে, তাহলে 7 - √2 ইন্টু 7 প্লাস √2, তো আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে একই হবে, তাহলে হয়ে যাবে 7 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে √2 ইন্টু √2 মানে √4 সমান 2। তাহলে 2 পেয়ে গেলাম, তাহলে 49 থেকে 2 বিয়োগ করলে 47। তো 47কেও আমরা বাই 1 হিসেবে লিখতে পারি, তাহলে অর্থাৎ 47 একটা মূলত সংখ্যা। তাহলে কন্ডিশন ফুলফিল করছে, কারণ বলা হয়েছিল যোগফল এবং গুণফল যদি মূলত সংখ্যা হয়, তাহলে দু ক্ষেত্রে দেখলাম যোগফল এবং গুণফল দুটোই আমাদের মূলত সংখ্যা হচ্ছে। তাহলে বলতে পারি মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। 4 থেকে প্রশ্ন করা হয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 164, 164 পেজ নাম্বার, উপপাদ্য নাম্বার হচ্ছে 38। এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে, খুব সহজ। দেখো প্রদত্ত কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি, অর্থাৎ এই যে কোণ এ বি সি প্লাস এডিসি, অর্থাৎ এই কোণ বিপরীত কোণ দুটো হচ্ছে দুই সমকোণ, এবং বিএডি অর্থাৎ এই পাশটা, আর বিসিডি অর্থাৎ এই পাশটা, এরা বিপরীত হচ্ছে, এরা দুই সমকোণ। ক্লিয়ার? এরপরে ড্র করা হচ্ছে অঙ্কন, এ ও এবং সি ও যোগ করলাম, তাহলে এ ও আর সি ও যোগ করে দেওয়া হলো। ক্লিয়ার?
প্রমাণ করতে হবে যে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। ঠিক আছে, তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি, এওসি কোথায় আছে? এই যে কোণটা উল্টো সাইডটা, এওসি সমান হয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি তোমাদের বই করে দেওয়া আছে, পেজ নাম্বার 164, উপপাদ্য নাম্বার হচ্ছে এটা 38। কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। খুব সহজ, কি দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি দেখতে পাচ্ছ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান দুই সমকোণ। অর্থাৎ কোণ এবিসি কোণটা, কোণ এবিসি আর কোণ এডিসি এই দুটো যোগ করলে হবে আমাদের টু সমকোণ। এবং কোণ বিএডি, বিএডি অর্থাৎ এই কোণ প্লাস কোণ বিসিডি, বিসিডি অর্থাৎ এটা বিপরীত কোণেরা যোগ করলে হবে টু সমকোণ। অঙ্কন আমরা কি আঁকছি? এ ও এবং সি ও যোগ করলাম, তাহলে এ ও, ও হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে ও থেকে এ যোগ করলাম আর ও সি যোগ করে দিলাম। ক্লিয়ার হলো? প্রমাণ, এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ কোণ এবিসি। ছবিটা কিরকম হচ্ছে দেখো তো। এডিসি বৃত্তচাপ অর্থাৎ এই বৃত্তচাপটা এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত প্রবৃদ্ধ এওসি কোণ অর্থাৎ এই কোণটার কথা বলা হচ্ছে। তাহলে এর সামনে যে কোণটা আছে এটা, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা অর্থাৎ এই কোণটা। তাহলে এই দুটো কোণে নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এবিসি। অতএব কোণ এবিসি সমান হচ্ছে হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি। যদি কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি হয়, তাহলে কোণ এবিসি সমান কি? হাফ হয়ে যাবে, এই জন্য এটা হাফ, এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার এ বি সি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। ছবিটা কিরকম হচ্ছে? যে এ বি সি বৃত্তচাপ দ্বারা গঠিত এই কোণটার কথা বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। ক্লিয়ার? একইভাবে এখানেও কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এডিসি, তাহলে এডিসি সমান কি? হাফ অফ কোণ এওসি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। 1 এবং 2 হতে পায়, যোগ করে দেওয়া হচ্ছে। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান হাফ প্রবৃদ্ধ এওসি প্লাস হাফ কোণ এওসি। ঠিক আছে, তাহলে হাফ হাফ যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে? তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি। ব্যাপারটা তো এরকম হয়ে গেল না, এটা হচ্ছে এই একটা কোণ আর এই একটা কোণ, তা টোটালটা কত হয়ে গেল? টোটালটা তো হয়ে গেল 360 ডিগ্রি না, তো সেই জন্য এটা হয়ে গেল 4 সমকোণ। তাহলে 2 2 কেটে গেল, তাহলে 2 সমকোণ। এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল যে কোণ এবিসি প্লাস এডিসি সমান 2 সমকোণ। এটাই আমাদের প্রমাণিত। একইভাবে আমরা বিও ডিও যোগ করে প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ, অর্থাৎ প্রমাণিত। লাস্ট প্রশ্ন ছিল, থ্যাঙ্কস স্টুডেন্টস, আশা করছি এই ভিডিও থ্রুতে তোমাদের নলেজ এনহ্যান্স হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, এতে আমাদের মোটিভেশন বাড়ে। জলদি দেখা হবে আরো বেস্ট কোয়ালিটির ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ।